ইউএফসি এমন একটা খেলোয়াড় যে তার 2012-তে ডেবিউট করে এবং সে ফার্স্ট ম্যাচে সাবমিট হয়ে যায়। তারপর থেকে 2026 এসে গেল, কিন্তু তারপর থেকে সে কোনোদিনও সাবমিট হয়নি। কিন্তু উল্টো দিকে এমন একটা খেলোয়াড় যাকে ইউএফসিতে ভাবা হয় যে রিলিজ করে দেবে, কারণ তার কেরিয়ার একদমই ভালো ছিল না, সে বারবার ম্যাচ লুজ করছিল। সে তখনই তার কেরিয়ার 11 উইনিং স্ট্রিক নিয়ে চলে আসে এবং ইউএফসির ইতিহাসে সব থেকে বেশি টাইম খেলোয়াড়দের সাবমিট করার হিস্ট্রি তুলে ধরে। একদিকে যে খেলোয়াড় তার স্ট্রাইকিংয়ের উপরে এতটা প্রবল যে তাকে ইউএফসির ওয়ান অফ দ্য বেস্ট বক্সারের মধ্যে তুলনা করা হয়, অন্যদিকে এমন একটা খেলোয়াড় যাকে ইউএফসির সব থেকে বেশি বড় সাবমিশন আর্টিস্ট বলা হয়। এদের দুজনের ফাইট হতে চলেছে, জানেন কে? চলুন দেখা যাক এই ভিডিওটাতে। কিন্তু এদের মধ্যে একটা কমন জিনিস আছে, সে হচ্ছে ইউএফসির ফেদারওয়েট থেকে আসা একটা চ্যাম্পিয়ন যে এদের দুজনকেই নকআউটে হারিয়েছে। বাট স্টিল এরা দুজন লেজেন্ড। কে এরা, কারা? তাহলে তাদের ব্যাপারে ছোট্ট ব্যাপার করে জেনে নিন এই ভিডিওটা। ইউএফসি 326 মেগা ইভেন্ট হতে চলেছে, লিটারালি মেগা ইভেন্ট, যেখানে দুটো সব থেকে বড় বড় লেজেন্ডরা ফাইট করবে। কি ভাবছেন এটা কোনো চ্যাম্পিয়নশিপ ফাইট? না, এটা চ্যাম্পিয়নশিপ, বাকি ফাইটগুলো নর্মাল। ঠিক আছে, আরে ভাই, এটাতে যে দুটো ফাইটার ফাইট করবে সেই দুটোই লেজেন্ড, এবং শুধুমাত্র তাই না, দুজনই ফ্যান ফেভারিট ফাইটার। তাই যেই জিতুক ভালো সবাই যাবে, যেই হারুক কাঁদবে সবাই, এটা কিন্তু ভাই মানতেই হবে। চলুন ইউএফসি 326 তাহলে কোন ফাইটের কথা বলছি যেখানে দুটো লেজেন্ডরা খেলবে, সেই তাদের নামগুলো হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্স দ্য ব্লেসড হলোওয়ে, ইয়েস, আর তোর এগেনস্টে থাকবে চার্লস ডু ব্রোনক্স অলিভেরা। তবে চার্লস অলিভেরা নিজে ডু ব্রোনক্সটাকে ছেড়ে দিয়ে এখন দ্য প্রিডিয়েটার নিকনেমটাকে চুজ করেছে। চলুন আমরা ছোট্ট করে তুলনা করে দেখে নিই যে তাদের হিস্ট্রি নিয়ে এবং তারা কোন কোন বড় ফাইটারদের সাথে ফাইট করেছে। অ্যাট ফার্স্ট শুরু করা যাক চার্লস অলিভেরা। চার্লস অলিভেরা, যাকে আমরা সবাই জানি দ্য সাবমিশন আর্টিস্ট হিসেবে, হ্যাঁ, ইউএফসি দ্য সাবমিশন আর্টিস্টও বলা হয় চার্লস অলিভেরাকে। এবং শুধুমাত্র তাই না, ইউএফসি সব থেকে বেশি ফিনিশ করা খেলোয়াড় এবং খেলোয়াড়ই হচ্ছে চার্লস অলিভেরা। চার্লস অলিভেরার দীর্ঘকালের কেরিয়ারে প্রচুর বড় বড় লেজেন্ডের সাথে ফাইট করেছে এবং শুধুমাত্র তাই না, সে ফরমার চ্যাম্পিয়নও, হ্যাঁ, সে ইউএফসি লাইট ওয়েট চ্যাম্পিয়নও ছিল। তো ইউএফসিতে সে ফার্স্ট 2010 সালে ড্যারেন এলকিন্সের এগেনস্টে সে ফার্স্ট ডেবিউ করে এবং সে তার ফার্স্ট লস নেয় জিম মিলারের এগেনস্টে 2010-এই। তারপর এছাড়াও তার এগেনস্টে অনেক বড় ফাইটারদের সাথে ফাইট করে, তাদের নামগুলো বলছি, যেমন জিম মিলার, ডোনেল সেরনি, তারপর আর কি আছে ফ্র্যাঙ্কি এজার কিন্তু চ্যাম্পিয়ন ছিল লাইট ওয়েটে। এবং এছাড়াও রয়েছে ম্যাক্স হলোওয়ের সাথে তার এর আগেও একবার ফাইট হয়েছিল 2015-তে। হ্যাঁ বন্ধু, 2015-তে যখন তাদের ফাইট হয়েছিল সেটাতে ম্যাক্স হলোওয়ে জিতে যায় ডক্টর স্টপেজে, কারণ চার্লস অলিভেরার সাথে ইনজুর্ড হয়ে যায়। তারপর সে এছাড়াও সে ফাইট করে অ্যান্থনি প্যাটিসের সাথে এবং পল ফেল্ডার, ক্লে গুইডা। শুধুমাত্র তাই না, তার এতদিন অবধি 2010-এ সে হয়তো ইউএফসি জয়েন করে, কিন্তু 2017 অবধি তার কেরিয়ারে বেশিরভাগ ফাইটই সে হারতে থাকে। খেলা তখন করে যখন 2017 সালে তার মেয়ে জন্মায়। হ্যাঁ, ক্লে গুইডার সাথে 2018-তে সে ফাইট করতে নামে, তখন নাকি তার মেয়ে হয়। এইটা তার কেরিয়ারকে পুরোপুরিভাবে ঘুরে দেয়। কেউ কোনোদিনও ভাবতে পারেনি, কেউ কোনোদিনও জানতে পারেনি যে খেলোয়াড়টা বেশিরভাগ খেলছে, হারছে, এবং এটাও মানা হয় যে তাকে ইউএফসি রিলিজ করে দেবো ভেবেছিল। সেখান থেকে সে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 উইনিং স্ট্রিকে চলে যায় এবং চ্যাম্পিয়ন হয়। তাদের মধ্যে নামগুলোই বলছি, ক্লে গুইডার, জিম মিলার, তারপর কেভিন লি, টনি ফার্গুসন, মাইকেল চ্যান্ডলার, ডাস্টিন পরিয়ার, জাস্টিন গ্যাচিকে হারায় এবং 2022-এ 8ই মেতে সে ইউএফসি লাইট ওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়। এবং তার নেক্সট ফাইট হয় ইসলাম মাখাজেবের সাথে, যেটা সে 2022-এই হেরে যায় এবং তার কাছ থেকে বেল্টও চলে যায়। শুধুমাত্র তাই না, তারপর সে ফাইট করে বেনিল ডারিউসের সাথে, সেই ফাইটটা সে জেতে। তারপর আরমান শাহরুখানের সাথে তার ফাইট হয় এবং সেটা স্প্লিট ডিসিশনে হেরে যায়। আমি বলি থার্ড রাউন্ডে যদি আরও 2 মিনিট চলতো ফাইটটা, 1 থেকে 2 মিনিট, গ্যারেন্টি চার্লস অলিভেরা এই ফাইটটা জিতে। বাট যেটা আবার হয়েছে স্প্লিট ডিসিশনে হেরে গেছে। তারপর মাইকেল চ্যান্ডলারের সাথেও তার ফাইট হয়, তাকেও সে হারিয়ে দেয়। তারপর সেখানে তার ফাইট হয় ইলিয়া টাপুরিয়ার সাথে, যেটাতে সে নকআউট হয়ে যায় ইলিয়া টাপুরিয়ার এগেনস্টে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই মেনে নেয় হয়তো চার্লস অলিভেরা টাইম শেষ। কিন্তু তখনই গ্যামব্রডের সাথে 2025-এ 12 অক্টোবর তার ফাইট হয় এবং সে দেখিয়ে দেয় চার্লস অলিভেরা যে তাকে কেন লেজেন্ড বলা হয়। সে ফাইটটা ডমিনেন্টলি ভাবে সেকেন্ড রাউন্ডেই ফিনিশ করে দেয় গ্যামব্রডকে। এই হলো চার্লস অলিভেরার ব্যাপার। এবার চলুন আমরা ছোট্ট করে দেখে নিই ম্যাক্স হলোওয়েকে কেন লেজেন্ড বলা হয়। 5ই ফেব্রুয়ারি 2012-তে ম্যাক্স হলোওয়ে ইউএফসিতে ডেবিউ করে। কার এগেনস্টে জানেন? ডাইরেক্ট ডাস্টিন পরিয়ারের সাথে। হ্যাঁ, ওই ম্যাচটা ডাস্টিন পরিয়ার ম্যাক্স হলোওয়েকে সাবমিট করিয়ে দেয়। কিন্তু আমি আপনাদের বলিয়ে রাখি, এই ফাইটটা সে সাবমিশনে জিতে যায়। এটা হয়েছিল 2012-তে তার ফার্স্ট ইউএফসি ফাইট এবং তারপর থেকে এখনো পর্যন্ত 2026-এর 5ই মার্চ আজকে, এখনো পর্যন্ত তারপর থেকে ম্যাক্স হলোওয়ে কোনোদিনও সাবমিশনে সাবমিট হয়নি, বা তার পর থেকে সে কোনো সাবমিট হয়নি। লিটারালি গুজবাম্পস। তারপর সে ফাইট করে প্রচুর বড় বড় ফাইটারদের সাথে, ওর মধ্যে সে কর্নার ম্যাকগ্রেগারের সাথেও তার ফাইট হয়। হ্যাঁ, কর্নার ম্যাকগ্রেগার ওই ফাইটে জিতে। ওই সময় কর্নার ম্যাকগ্রেগারের এরা আলাদাই ছিল, যারা দেখতো তারা জানে। তারপর সেখানে তারপর ফাইট হয় তারপর আরও অনেকগুলো বড় ফাইটের পর
সে 2015-তে চার্লস অলিভারের সাথে 22 আগস্ট ফাইটটা কিন্তু আমি যখন আগেই বলেছি সেই ম্যাচটা ম্যাক্স ওয়ালে জিতে যায় এবং অলিভারের চোটেতে বাদ হয়ে যায়। তারপর তার ফাইট হয় ইউএফসি ফেদারওয়েট চ্যাম্পিয়ন অ্যান্থনি প্যাটিসের সাথে। ইয়েস বন্ধু, অ্যান্থনি প্যাটিসের সাথে ফাইট আছে। অ্যান্থনি প্যাটিসকে হারিয়ে দেয়। অ্যান্থনি প্যাটিস তখন ছিল চ্যাম্পিয়ন, তাই তাকে হারিয়ে দিয়ে সে এখন চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপর ফাইট হয় ইউএফসির ফেদারওয়েট অফ অল টাইম জোসে আল্ডোর সাথে। সে পরপর দুটো ফাইট হয়, সে জোসে আল্ডোকেও দুবারই নক আউট করে দেয় থার্ড রাউন্ডে। ম্যান কাম অন। শুধুমাত্র তাই না, ব্রায়ান অর্টেগা ভালো একটা বড় নাম উঠছিল, কিন্তু এই নামটাকেও থামিয়ে দেয় ম্যাক্স হলওয়ে এবং সে ব্রায়ান অর্টেগাকে হারিয়ে সে জিতে যায়। সে তার সাকসেসফুলি 3 টাইম ইউএফসি ফেদারওয়েট টাইটেলটাকে ডিফেন্ড করে নেয়। এবং শুধুমাত্র তাই না, তার আমি আপনাদের বলছি চার্লস অলিভেরার রেকর্ড ছিল, উইনিং স্ট্রিক ছিল 11, কিন্তু ম্যাক্স হলওয়ের উইনিং স্ট্রিক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 13টি উইনিং স্ট্রিকে ছিল। তারপর সে হেরে যায়, তার ফার্স্ট হেরেছিল ইউএফসি যার থেকে তার কাছ থেকে, ইয়েস, ডাস্টিন পরিয়ারের সাথে। তার 14 এপ্রিল 2019-এ ফাইট হয় এবং ডাস্টিন পরিয়ার তাকে ডিসিশন উইনে হারিয়ে দেয়। এবং তারপর একটা ফাইট হয় ফ্র্যাঙ্কি এজারের সাথে। ফ্র্যাঙ্কি এজারের সাথে টাইটেল ফাইট হয় এবং সে জিতে যায় এবং সে আবার ফেদারওয়েট চ্যাম্পিয়ন হয়ে ওঠে। শুধুমাত্র তাই না, তারপর সে 2019 এবং 2020-তে তার ইউএফসি ফেদারওয়েট সেকেন্ড গ্রেটেস্ট ফাইটার অফ অল টাইমের অ্যালেকজান্ডার ভলকের সাথে ফাইট হয় এবং অ্যালেকজান্ডার ভলকানস্কি তাকে দুবারই হারিয়ে দেয় এবং দুটি থাকে, একটা হচ্ছে ডিসিশন, একটা হচ্ছে স্প্লিট ডিসিশনের মাধ্যমে। তারপর ক্যালভিন কার্টারের সাথে ফাইট আছে, তাকে হারায় ইয়ার রড্রিগেজ, তাকে হারায় অ্যালেকজান্ডার ভলকানের সাথে আবার তার থার্ড ফাইট হয়, কিন্তু সে আবারও হেরে যায়। শুধুমাত্র তাই না, তারপর তাকে বড় বড় টপ কন্টেন্ডারদের এগেনস্টে ফাইট করতে দেওয়া হয়। আর্নল্ড অ্যালেন চ্যান সুংজুং, যাকে কোরিয়ান জম্বি বলে, সে তাদেরকেও হারিয়ে দেয়। তারপর সে ইউএফসি লাইট ওয়েটে সে মুভ অন করে এবং তার ফাইট হয় ইউএফসির ওয়ান অফ ক্রেজিস্ট এবং স্ট্রাইকার উইথ রেসলার এবং ডেঞ্জারাস কিকার, তার নাম হয় জাস্টিন গেসি দ্য হাইলাইট। সে তাকে ইউএফসির মোস্ট কোল্ডেস্ট নকআউট দিয়ে শেষ করে, যে নকআউটটাকে এখনো মধ্যে ইউএফসির মোস্ট কোল্ডেস্ট নকআউটের মধ্যে ধরা হয়। তারপর সে ফেদারওয়েটের জন্য আবার ফাইট করে ইলিয়া টাপুরিয়ার সাথে, বাট সেখানে সে ফার্স্ট টাইম ইউএফসির ইলিয়া টাপুরিয়া ইউএফসির সব থেকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চিন, ম্যাক্স হলের চিনকে বলা হয়, কিন্তু ইলিয়া টাপুরিয়া সেটাকে ব্রেক করে দেয় এবং ম্যাক্স হলে হেরে যায়। তারপর তার সেকেন্ড ফাইট হয় ডাস্টিন পরিয়ারের সাথে। হ্যাঁ বন্ধু, ডাস্টিন পরিয়ার, যার কাছে সে ডেবিউ করে হেরেছিল, যার কাছে সে 13টা উইনিং স্ট্রিকের ফাইট লুজ করেছিল, সেই ডাস্টিন পরিয়ার তার কাছে রিটায়ার ফাইট করতে আসে 20 জুলাই 2025 এবং সেখানেই ডাস্টিন পরিয়ারের ইতি হয়। ম্যাচটি ডাস্টিন পরিয়ার হেরে যায় এবং ম্যাক্স হলের সেই ম্যাচটা ডিসিশন উইনে জিতে যায়। এবং চলুন এবার 2008 না 9, 1 মিনিট, হ্যাঁ 8ই মার্চ 2026-এ ইউএফসি 326 ইভেন্টে ম্যাক্স হলওয়ে ভার্সেস চার্লস অলিভেরা ফাইট আবার হতে চলেছে। এটা হচ্ছে 2। এবার আমার মনে হয় এখানে আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে কেন দুজনকেই আমরা লেজেন্ড বলে থাকি, কেন তারা লেজেন্ড এবং তারা কি কি করেছে। এবার এখানে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনার মতে কে জিতবে, কিন্তু যদি আমার ওপিনিয়ন জিজ্ঞাসা করেন আমি এটাই বলবো, চার্লস অলিভেরা যদি তার সাথে স্ট্রাইকিংয়ে যায় আমার মনে হয় না সে একবারও কিছুক্ষণের জন্য হলেও জিততে পারবে বলে। কিন্তু চার্লস অলিভেরা যদি তার গেম প্ল্যান ঠিক রাখে এবং সে ফার্স্টেই ম্যাক্স হলওয়েকে সাবমিট করতে দিকে নিয়ে যাওয়ার জন্য গ্রাউন্ডে ফেলে, তাহলে চার্লস অলিভেরা জিতে যাবে। কারণ চার্লস অলিভেরাকে ইউএফসির মোস্ট বিগেস্ট ফিনিশার বলা হয়, আর ম্যাক্স হলওয়েকে ইউএফসির মোস্ট স্ট্রাইক ল্যান্ড করা ফাইটার বলা হয়। তো একজন স্ট্রাইকার, একজন গ্র্যাপলার, চার্লস অলিভেরা যদি গ্র্যাপলিং এ দিয়ে যায় তাহলে সে জিতবে, এবং সেই ম্যাক্স হলওয়ে যদি খেলাটাকে গ্র্যাপলিং এ না নিয়ে যদি স্ট্রাইকিং এ দিয়ে নিয়ে চলে আসে, তাহলে আমি বলে রাখি যে কোনো সময় চার্লস অলিভেরা নক আউট হয়ে যাবে ম্যাক্স হলওয়ের এগেনস্টে। আমি জানি অনেকে বলবে চার্লস অলিভেরার স্ট্রাইকিং খুব ভালো, বাট ম্যাক্স হলওয়ের এগেনস্টে তার চিন অতটাও বড় চিন নয়। সে অনেকবার নক আউট হয়ে গেছে চার্লস অলিভেরা, কিন্তু ম্যাক্স হলওয়ে দীর্ঘ আয়ুতে মাত্র দীর্ঘকালের ইউএফসি মাত্র একবারই নক আউট হয়েছে। তাই আর সে স্ট্রাইকিং, তার যেমন স্পিড তেমন পাওয়ার, সে জাস্টিন গেচির মতো ফাইটারদেরকে নক আউট করেছে, যে জোসে আল্ডোর মতো ফাইটারদের নক আউট করেছে। এটা চার্লস অলিভেরা টিকবেই না, আর খেলাটা যদি 5th রাউন্ড অব্দি যায় তাহলে ম্যাক্স হলওয়ে জিতবে এবং সেটা সাকসেসফুলি বিএমএফ বেল্টটাকে ডিফেন্ড করে নেবে। কিন্তু তাই আমার মতে মনে হয় ফাইটটা যদি চার্লস অলিভেরা প্রথম দিকেই গ্রাউন্ডে ফেলে দেয় তাহলে সে ম্যাক্স হলওয়েকে ইজিলি সাবমিট করে দিতে পারে। তবে দেখা যাক কি হয়, ডাস্টিন পরিয়ারের পর কি চার্লস অলিভেরাই হবে সেই খেলোয়াড় যে ম্যাক্স হলওয়েকে সেকেন্ড টাইম সাবমিট করাবে, না ম্যাক্স হলওয়ে তার বিএমএফ টাইটেলটার জন্য সে কেন বর্দি, বা সে ডাস্টিন পরিয়ারের মতো ফাইটারকে হারিয়ে সে যে কামব্যাকটা হয়েছে সেটা কি সে ধরে রাখতে পারবে, সেটাই দেখার বিষয়। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।